মালদায় যে ঘটনাটা ঘটল এটার পেছনে যদি একটা প্রশ্রয় না থাকতো, ক্ষমতাসীন দলের যদি মমতা ব্যানার্জির দলের যদি একটা প্রশ্রয় না থাকতো, তাহলে কখনোই এরকম ঘটনা ঘটতে পারতো না, কখনো এত সাহস হতো না। উন্মাদিনী সৌদামিনী রঙ্গভরে নৃত্য করে, তো এই নৃত্য করছেন উনি, করুন, উনি নৃত্য করতে ভালোবাসেন। উনি ভয় পেয়েছেন যে উনি হেরে যাবেন, এই হেরে যাবেন এই ভয়ে উনি অজুহাত খাড়া করবার চেষ্টা করছেন। ওরই পক্ষের এক অধ্যাপক বলেছিলেন এগুলো হচ্ছে কলতলার কালচার। মোগাম্ব ও ভেবেছে বোধহয় বাংলাদেশের কথা বললে মোগাম্ব খুশ হবে, সেই জন্য মোগাম্বকে খুশ করার জন্য এসব বলেছে। আশা করছেন যে এসব করে উনি বৈতরণী পার হয়ে যাবেন, কিন্তু ওর এক নম্বর হচ্ছে যে ওর বডি ল্যাঙ্গুয়েজ থেকে ধরা পড়ছে যে উনি চেহারা কি হয়ে গেছে দেখেছো, মানে কি একটা মানে ভয়ঙ্কর একেবারে মানে রোগা চিন্তায় ভাবনায়, মানে চেহারা দেখে আমার কষ্ট হয় আর কি। আমার চেয়ে তো বয়সে ছোট। রাজ্যে কোথায় যুদ্ধের পরিস্থিতি, কুরুক্ষেত্রের একদিকে রয়েছে শাসক, অপরদিকে বিরোধী দল, এবং তারই মাঝখানে জমে উঠেছে মনোনয়নপত্র জমা দেওয়া এবং প্রচার পর্ব। ঝাঁঝ বাড়াচ্ছে শাসক থেকে বিরোধী সকল পক্ষ। কিন্তু বর্তমানে রাজ্যের সার্বিক পরিস্থিতি কিরকম? সুপ্রিম কোর্টের বেশ কিছু পর্যবেক্ষণ সামনে আসতেই রীতিমতো ভ্রুকুটি পড়েছে যারা বিশ্লেষক রয়েছেন, ওয়াকিবহাল মহল রয়েছেন, প্রত্যেকের কপালে। সেই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা, সঙ্গে রয়েছেন শ্রী তথাগত রায়। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। যদি রাজ্য প্রশাসন ব্যর্থ হয় তাহলে কি করতে হয় আমরা জানি। কার্যত কড়া ভাষায় দেশের সর্বোচ্চ আদালতের এই ভৎসনা রাজ্য সরকারকে, রাজ্য প্রশাসনকে কি বলতে চান? সাধারণত সুপ্রিম কোর্ট বা অন্য কোনো বিচারালয় যা বলেন সেটা নিয়ে মন্তব্য করা সমীচীন নয়, করা উচিত নয়। তার কারণ আমাদের সংবিধানের 141 নম্বর অনুচ্ছেদে আছে দেশের আইন কি হবে সেটা সুপ্রিম কোর্ট বেঁধে দেবে, এবং সুপ্রিম কোর্টের নিচে হাইকোর্ট আছে, তারা বেঁধে দেবে। কিন্তু মমতা ব্যানার্জি এই সুপ্রিম কোর্টের কাছে দৌড়েছিলেন কারণ নির্বাচন কমিশনের কিছু পদক্ষেপে ওর মনে ভয় ঢুকেছিল যে উনি হেরে যেতে পারেন। সেটা নির্বাচন কমিশনের দোষে নয়, ওর যে জনসমর্থনটা কমে যাচ্ছে, এবং এই জনসমর্থন কমে যাওয়ার ওষুধ হিসেবে যে উনি এবং ওর ওই অভিষেকের ডিজিটাল কেওড়ারা তারা যে গুন্ডামি করতে পারবে না এই রকম একটা আশঙ্কা তার হয়েছিল। সেই জন্য উনি সুপ্রিম কোর্টে দৌড়েছিলেন এবং সুপ্রিম কোর্টে কালো চাদর গায়ে দিয়ে একটা কুনাট্য করেছিলেন। এক অক্ষর আইন জানেন না, কিন্তু একটা কিছু গিয়ে কিছু বলতে হবে বলে তার নিজের ইলেকটোরেট মানে তার ভোটাররা একটু খুব ইমপ্রেসড হবে এরকম একটা ধারণা সৃষ্টি করবার চেষ্টা করেছিলেন। কোনো লাভ হয়নি, সুপ্রিম কোর্ট কোনো পাত্তা দেয়নি, এবং ওর মূল উদ্দেশ্য ছিল এসআইআরটাকে বন্ধ করা। কারণ রাজ্যে যে ভোটার তালিকা আগে ছিল 2024 সালে যে ভোটার তালিকা ছিল তার মধ্যে মৃত ভোটার ছিল, ডুপ্লিকেট ভোটার ছিল, ভুতুড়ে ভোটার ছিল, বাংলাদেশি ভোটার ছিল, রোহিঙ্গা ভোটার ছিল, নানা রকম ভোটার ছিল। তো এই রকম সব ভোটারদের যে একটা ছানবিন করে তাদের মধ্যে যারা বাস্তবিক ভোটার নয়, ভোটার হবার অধিকার নেই, তাদের বাদ দেবার একটা প্রক্রিয়া এটা নির্বাচন কমিশন চালু করেছিল এবং একেবারে সঙ্গতভাবেই করেছিল। এখন সেটাতে মমতার মাথায় বাজ পড়ে গেছে, কারণ ওর তো যদি বাংলাদেশি ভোটার বাদ চলে যায়, মৃত ভোটার, ভুতুড়ে ভোটার এরা বাদ চলে যায়, তাহলে উনি ভোটে জিতবেন কার ভোটে? সেই জন্য উনি একবার হাইকোর্টে গেছেন, একবার সুপ্রিম কোর্টে গেছেন, তারপরে সুপ্রিম কোর্টে আবার কালো চাদর মুড়ি দিয়ে গেছেন, এই সমস্ত করে টোটেছেন, কিচ্ছু লাভ হয়নি। এসআইআর যথারীতি হয়েছে এবং হবার তারপরে যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো হচ্ছে আর কি। এর ফলে উনি এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যতদূর সম্ভব বিষোদ্গার করছেন তা করে যান। সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বিষোদ্গার করতে পারছেন না, তার কারণ তাহলে কন্টেম্পটের কেসে পড়ে যাবেন। সেই জন্য উনি যা করবার করে যাচ্ছেন। পশ্চিমবঙ্গ
তে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আর মানে উন্মাদের মতন সব দোষারোপ করছেন যার সপক্ষে এক ছটাক প্রমাণ নেই। স্যার, আরও একটি বিষয়, শুনানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে এই মামলা মালদাতে যে ঘটনা ঘটলো সেই মামলায় রাজ্য পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদেরকে প্রথমে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠাতে হবে এবং তার পরবর্তীতে নিজস্ব কাস্টাডিতে নেওয়ার জন্য এনআইএ আবেদন জানাতে পারে। এই গোটা বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করতে চান? মালদায় যে ঘটনাটা ঘটলো এটার পেছনে যদি একটা প্রশ্রয় না থাকতো, ক্ষমতাসীন দলের যদি মমতা ব্যানার্জির দলের যদি একটা প্রশ্রয় না থাকতো তাহলে কখনোই এরকম ঘটনা ঘটতে পারতো না, কখনো এত সাহস হতো না। এই মোফাক্কারুল ইসলামের মতন একটা একেবারে ব্রিফলেস একটা উকিল, সে হঠাৎ গাড়ির মাথায় উঠে ওই রকম প্ররোচনামূলক কথাবার্তা বললে তার সাহসই হতো না। তার সাহস হয়েছে তার কারণ তারা জানে যে মাথার ওপরে মমতা ব্যানার্জি আছেন, তিনি আমাদের সামলে দেবেন। এত সাম্প্রদায়িক, এত বড় সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত ভারত দেখেনি কখনো। সেই তার ভরসায় মোফাক্কারুল ইসলামরা এই সমস্ত করেছেন আর কি, কিন্তু করে কোনো লাভ হয়নি, কারণ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ব্যাপারটা হাতে নিয়েছেন। যে আমরা দেখেছি যে যখন ওদের বিচারকদের ঘেরাও করে অনেকক্ষণ আটকে রাখা হয়েছিল, তারপরে তারা যখন ঘেরাও মুক্ত হয়ে গাড়ি করে যাচ্ছেন তখন তাদের গাড়িতে ঢিল মারা হচ্ছে, ওখানে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে দেওয়া হচ্ছে, এই সমস্ত করা হচ্ছে। এই বিচারকরা আর্তনাদ করছেন, মহিলা বিচারকরা আর্তনাদ করছেন। এই জিনিসটা তো সুপ্রিম কোর্টের কানে যাবেই, এবং তারপরে সুপ্রিম কোর্ট এটা সম্বন্ধে খুব পরিষ্কার করে বলেছেন যে এ বিষয়ে কি করতে হয় আমরা জানি। এবং যে রাজ্যের বেশ কিছু উচ্চপদস্থ, অত্যন্ত উচ্চপদস্থ যে ছিলেন, পদাধিকারী আছেন, তাদেরকে ভর্ৎসনা করেছেন, তাদেরকে সাবধান করে দিয়েছেন যে তারা যদি নিজের কর্তব্য সংবিধান অনুযায়ী না করেন তাহলে তাদের কপালে দুঃখ আছে, এটা সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছেন। স্যার, আরও একটি বিষয়, সেটা হচ্ছে এই যে নাম বাদ পড়া, আপনি একটু আগেই আলোচনা করছিলেন যে প্রায় 91 লক্ষেরও বেশি নাম বাদ পড়ল। তো এই যে এসআইআর এবং এই যে নাম বাদ, ভুতুরে ভোটার এবং যারা ভুয়ো ভোটারদের নাম বাদ চলে যাওয়া, এই গোটা বিষয়টিতে কি তৃণমূলের শেষ পেরেক পুঁতে গেল বলে মনে করেন? দেখো, সেটা তো এতেই প্রমাণ হবে, যখন ভোট হবে তখন ভোটেই প্রমাণ হবে যে তৃণমূলের পেরেক পোঁতা হয়ে গেল না তৃণমূলের ইলেকট্রিক চুল্লিতে দাহ করা হয়ে গেল, কোনটা হলো সেটা। উনি বোধহয় এতে মানে কফিনে পেরেক পোঁতা পছন্দ করবেন, কিন্তু যে প্রক্রিয়াটা হচ্ছে সেটা সঙ্গত প্রক্রিয়া, এবং তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে হেরে গেছেন, এসআইআর বন্ধ করতে পারেননি, এবং এসআইআর যথাযথভাবে বসে হয়ে তারপরেতে তার মধ্যে থেকে মৃত ভোটার, ভুতুড়ে ভোটার, ডুপ্লিকেট ভোটার, ভুয়ো ভোটার, বাংলাদেশি ভোটার সব বাদ গেছে। এবং মমতা ব্যানার্জি তার প্রক্রিয়াটা সম্বন্ধে কিছু বলতে পারেননি, যে প্রক্রিয়াটা অমুকটা ঠিক হচ্ছে না, তমুকটা ঠিক হচ্ছে না। খালি বলেছেন না এসআইআর কেন হবে 2024 সালের এতে মধ্যে কেন হবে না। 58 লক্ষ ভোটার তো প্রথম ক্ষেপেই বাদ পড়েছিল, সেটা সম্বন্ধে মমতা ব্যানার্জি কিছু বলতে পারেননি। তার মানে এটা বোঝা যাচ্ছিল যে অন্তত 58 লক্ষ ভোটার নিঃসন্দেহে ভেজাল ছিল, নিঃসন্দেহে ভেজাল ছিল। এটা মমতা ব্যানার্জি নিজে কখনো অস্বীকার করতে পারেননি। তো এরপরে আর কি বলার থাকতে পারে? এরপরে একমাত্র ওই প্রমাণ ছাড়া দুনিয়ার লোকের নামে বিষোদ্গার করা যেতে পারে, যেমন এতে নির্বাচন কমিশন বিজেপির সাথে মাখামাখি, এই সমস্ত আবল তাবল কথা বলা যেতে পারে, এই চৈত্র মাসে আষাঢ়ে গল্প ফাঁদা যেতে পারে। স্যার, আপনি মন্তব্যের কথাই আলোচনা করছিলেন, তো মুখ্যমন্ত্রীর দুটো মন্তব্য একটু তুলে ধরতে চাই। একটা, উনি বলেছেন যে ভবানীপুরে 60,000 নাম বাদ গিয়েছে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আবার উনি বলছেন ইভিএম নাকি বিজেপি তৈরি করে। এই যে এইরকম ধরনের তার আলটপকা মন্তব্যই বলা যেতে পারে, এই মন্তব্য কি একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে শোভনীয়? এটা কি ওনার ওভার কনফিডেন্স, নাকি উনি ভয় পেয়ে গিয়েছেন তার জন্য এরকম অদ্ভুত কথাবার্তা বলছেন? আমি একবার রবীন্দ্রনাথের কবিতার একটা লাইন উদ্ধৃত করে মুখ্যমন্ত্রীর এই ধরনের আচরণের আচরণটা
বোঝাবার চেষ্টা করেছিলাম। উনি রঙ্গভরে নৃত্য করে, উন্মাদিনী সৌদামিনী রঙ্গভরে নৃত্য করে। তো এই নৃত্য করছেন, উনি করুন, উনি নৃত্য করতে ভালোবাসেন। উনি একবার আমার মনে আছে সিঙ্গুরে গিয়ে সেই সর্ষে ছড়াবেন বলে সেখানে নৃত্য করেছিলেন। কিন্তু এই নৃত্য তো নির্বাচনে চলবে না। উনি যেটা করছেন এখন সেটা হলো কোনো কারণ অকারণ ছাড়া নানাভাবে বিষোদ্গার করছেন, দোষারোপ করছেন, এবং উনি ভয় পেয়েছেন যে উনি হেরে যাবেন। এই হেরে যাবেন এই ভয়ে উনি অজুহাত খাড়া করবার চেষ্টা করছেন। এবং যে অন্য রাজ্য থেকে পুলিশ আসছে, নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা করছে, সেটার জন্য উনি আরও ভয় পাচ্ছেন যে উনি ওর গুন্ডা লাগাতে পারবেন না, পুলিশ ওর কথা শুনবে না। যদিও এখনও শুনছে পুলিশ, মানে যেরকমভাবে বিচারকদের হেনস্থা করা হয়েছিল তার মধ্যে বোঝা যাচ্ছে যে এখনও ওর কিছু মশকমদ পুলিশ আছে এখনও, কিন্তু তারা কতদূর তাকে বাঁচাতে পারবে আমি জানি না। এই হচ্ছে পরিস্থিতি। এবার মমতা ব্যানার্জি বাকিটা বুঝে নিন। একদমই তাই স্যার। আর একই সঙ্গে তিনি সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছেন এবং অত্যন্ত কুরুচিপূর্ণ কিছু শব্দ তার বিরুদ্ধে ব্যবহার করেছেন। কোথাও মোটা ভাই বলেছেন, কোথাও গুন্ডা বদমাশ বলেছেন। তো শত হলেও তিনি বিরোধী পক্ষে বা বিরোধী দলের কোনো সদস্য, কিন্তু তা সত্ত্বেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্য কতটা শোভনীয় বলে আপনি মনে করেন? কি আর বলবো, এগুলো হচ্ছে ওরই পক্ষের এক অধ্যাপক বলেছিলেন এগুলো হচ্ছে কলতলার কালচার। এবং ওর আরেকটা অভিধা জুটেছে ইদানিংকার মধ্যে, সেটা হচ্ছে খালপাড়ের খালা, কালীঘাটের খালপাড়ের খালা মমতা ব্যানার্জি। এই যে কালচারটা, এই কালচারটা মমতা ব্যানার্জির মধ্যে চারিয়ে গেছে বলে মনে হচ্ছে। তা না হলে এই ধরনের ভাষা কোনো মুখ্যমন্ত্রী ব্যবহার করতে পারেন না। তো নতুন কিছু নয়। যখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি গুজরাটের মুখ্যমন্ত্রী, দুজন একই মানের মানুষ, একই মর্যাদা সম্পন্ন মানুষ। উনি বলেছিলেন ওকে হিড় হিড় করে কোমরে দড়ি বেঁধে টেনে আনবো। আরেকজন মুখ্যমন্ত্রী সম্বন্ধে বলেছিলেন ওকে আমি হিড় হিড় করে কোমরে দড়ি বেঁধে টেনে আনবো। সেটা নিয়ে প্রধানমন্ত্রী উনি যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন তখন খুব ব্যঙ্গ করেছিলেন, কিন্তু উল্টো কিছু বলেননি আর কি। তারপরে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে অনুপ্রবেশকারী বলেছেন। মমতা ব্যানার্জি যে অনুপ্রবেশকারী ভোটে জেতেন সেটা তৃণমূলের এটা একটা সর্বজন বিদিত আর কি, যে অনুপ্রবেশকারী ভোটে যেতেন। অনুপ্রবেশকারী ঢোকার ব্যাপারে যে মমতা ব্যানার্জি কতটা সাহায্য করেছেন সেটার প্রমাণ হচ্ছে যে বিএসএফ বহুদিন ধরে কাঁটাতার দেবার জন্য রাজ্য সরকারের কাছ থেকে জমি চাওয়া সত্ত্বেও মুর্শিদাবাদ জেলায় উনি জমি দেননি। তার ফলে ওখান দিয়ে ঢেলে অনুপ্রবেশ হয়েছে। এবং মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর এই তিনটে জেলাতে মমতা ব্যানার্জি এখন প্রাণপণে ঘুরে বেড়াচ্ছেন আর এই একটা খুব নির্লজ্জ মুসলমান সাম্প্রদায়িকতা করছেন। এই সাম্প্রদায়িকতাটা ওর উপজীব্য, মানে এইটাই হচ্ছে ওর রাজনীতির মূল কথা আর কি। এই ভরসাতেই উনি রাজনীতি করেন, এই ভরসাতেই উনি জেতেন, এই ভরসাতেই উনি ওদের বলেছিলেন ওনারা আমাদের দুধেল গাই। তো ভাষার কথা দিয়ে তুমি জিজ্ঞেস করছিলে, ভাষার কথা হচ্ছে ওর কৃষ্টি বা ওর সংস্কৃতির প্রতিফলন। এবং কৃষ্টি এবং সংস্কৃতি, কোথাকার কৃষ্টি এবং সংস্কৃতি সেটা তো বললামই, সেটা আর বেশি বলতে চাই না, আমার রুচিতে বাঁধছে। স্যার, আপনি যে কথা বলছেন তার সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক একটি ঘটনা। লাভলি মৈত্র, যিনি তৃণমূল প্রার্থী, তিনি সরাসরি নিজের ভোট প্রচারে #বাংলাদেশ ভোট ব্যবহার করেছেন। এটা পশ্চিমবঙ্গের জন্য কতটা উদ্বেগজনক? খুবই উদ্বেগজনক, কিন্তু লাভলি মৈত্র কেউ না। এই লাভলি মৈত্র আর হ্যান্ডসাম ঘোষ, এই সমস্ত লোক
মানে ইনক্লুডিং অভিষেক, এরা এদেরকে মমতা ব্যানার্জি চাকরের মতো, মানে চাকর কথাটা খারাপ শোনা, আজকাল বাড়ির কাজের লোক বলে, এদেরকে বাড়ির কাজের লোকের মতো ব্যবহার করে। এটা আমি নিজের চোখে দেখেছি। আমাদের সাথে তো জোট ছিল 1998 সাল থেকে 2006-7 সাল পর্যন্ত। তখন আমি বিজেপির রাজ্য সভাপতি ছিলাম এবং আমি সেই সময় মমতা ব্যানার্জির সাথে প্রায়ই মিটিং হতো। সেই সময় আমি দেখেছি যে এদেরকে মমতা ব্যানার্জি কীভাবে ব্যবহার করেন। এমনকি আমি বলছি, মমতা ব্যানার্জি যে চেলা বা ভাইপো, ওই যে অভিষেকের সম্বন্ধে একটা কথা আছে, মানে একটা কাহিনী আছে, সত্য ঘটনা। সেটা হচ্ছে যে শোভনদেব চট্টোপাধ্যায় সম্ভবত তৃণমূলে একমাত্র সৎ লোক, বা দু একজন থাকতে পারে, গিয়েছিলেন। তিনি অভিষেকের বাবার বয়সী, হ্যাঁ, কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা বসিয়ে রেখেছিলেন অভিষেক ওকে, এবং দেখা করেননি। তারপরেতে উনি একটা চিট পাঠিয়েছিলেন যে আমার খুব কাজ আছে, আমাকে একটু তাড়াতাড়ি সময় দিলে ভালো হয়। উত্তরে অভিষেক বলেছিল, আরে আগে পদ থাকলে তবে তো কাজ। তার মানে যদি শোভনদেব চট্টোপাধ্যায় বেশি বাড়াবাড়ি করে তাহলে ওকে পদ থেকে ছাড়িয়ে দেওয়া হবে। এই রকম ধরনের আচার ব্যবহার উনি এদের সাথে করেন। অতএব লাভলি মৈত্র এরা কোনো হিসেবের মধ্যেই আসে না। এরা এদের যে মূল মন্ত্রটা সেটা হচ্ছে মোগাম্বো খুশুয়া কি নেই হুয়া। আমি সিনেমাটার নাম ভুলে গেছি, একটা সিনেমা, হ্যাঁ, মিস্টার ইন্ডিয়া, সেটাতে ছিল একটা যে বড় ইয়ে ছিল, সে প্রত্যেক কথায় মানে যদি তার পছন্দ মতো কাজ করা হতো তাহলে ও গম্ভীরভাবে বলতো মগাম্বো খুশুয়া। তো এদের এই লাভলি মৈত্র এদের সকলের, এরা হচ্ছে বাড়ির কাজের লোকের মতো, এবং এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মোগাম্বো খুশুয়া কি নেই হুয়া। মোগাম্বো, ও ভেবেছে বোধহয় বাংলাদেশের কথা বললে মোগাম্বো খুশ হবে, সেই জন্য মোগাম্বোকে খুশ করার জন্য এসব বলেছে। স্যার, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোই নন, তার দলীয় যে সমস্ত নেতাদের কথা মানে রীতিমতো শিহরণ জাগানো। তারা বলছেন কোন বাড়ির কে কী ভোট দিচ্ছে আমাদের ক্যামেরা থাকবে, সেক্ষেত্রে নজরদারি হবে, পদ্ম ফুলে যদি একটাও ভোট যায় তাহলে দেখে নেওয়া হবে, সেরকম হলে ভোট দিতে বেরোবেন না। আবার এদিকে মগরাহাটের ভোটারদের রীতিমতো সরাসরি হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তাদেরকে বলা হচ্ছে তৃণমূলের খাবে, তৃণমূলেরই পড়বে, আর তৃণমূলের সঙ্গেই বেইমানি করবে। কথা বলেছেন মগরাহাটের যুব তৃণমূল নেতা ইমরান হাসান মোল্লা। তারা সরাসরি ভোটারদের পর্যন্ত হুমকি দিচ্ছেন। এটা কতটা, আপনি কি বিশ্লেষণ করবেন এই বিষয় নিয়ে? এটা কতটা চিন্তার ব্যাপার? মগরাহাটের যে মোল্লা, সে যে এরকম তাকে যে এরকম ভয় দেখাতে হচ্ছে, তার থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে এখন মমতা ব্যানার্জি এখন মোল্লাদের ভোট পাওয়া সম্বন্ধেও নিশ্চিত নন। তা না হলে তো মোল্লাদের ভয় দেখাতে হবে কেন? আর তুমি যে মোল্লাটার নাম করলে সেই মোল্লাকে কেন অন্য মোল্লাদের গিয়ে ভয় দেখাতে হবে? তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন, তার চেলারা ভয় পেয়েছে যে মোল্লাদের ভোট কেড়ে নেবে। তো এই ভয় দেখানোটা যে কিছু আশ্চর্য তা নয়। এটা সিপিএম করতো, আমি তো বললাম সিপিএম ছিল মমতার গুরু, এখনও আছি। মমতার মানে মাথার মধ্যে যেটা খেলা করে আমি আন্দাজ করতে পারি, সেটা হলো যে 34 বছর ধরে সিপিএম যেভাবে রাজ্যটাকে চালিয়েছে, মানে রাজ্যটাকে যেভাবে চালিয়ে 34 বছর ক্ষমতায় আছি, আমি বা ওইভাবে চালিয়ে ক্ষমতায় থাকতে পারবো না কেন? সেই জন্য সিপিএমের অন্ধ নকল করছেন রাজনীতি, মানে পুলিশ প্রশাসনের রাজনীতিকরণ ইত্যাদি, এই সমস্ত জিনিস একেবারে এতে করছেন, এই ছাঁচে করছেন আর কি। এবং করে তারপরেতে উনি আশা করছেন যে এসব করে উনি বৈতরণী পার হয়ে যাবেন। কিন্তু ওর 1 নম্বর হচ্ছে যে ওর বডি ল্যাঙ্গুয়েজ থেকে ধরা পড়ছে যে উনি চেহারা কি হয়ে গেছে দেখেছো? মানে কি একটা মানে ভয়ঙ্কর, একেবারে মানে রোগা, চিন্তায় ভাবনায়, মানে চেহারা দেখে আমার কষ্ট হয় আর কি। আমার চেয়ে তো বয়সে ছোট,
এবং চেহারা ওই রকম রুগ্ন হয়ে গেলে পরে মানে ভয় হয় আর কি, যে কিছু হঠাৎ কখনো কিছু হয়ে যেতে পারে। আমরা তো সেটা চাই না, আমরা চাই উনি নির্বাচনে হারুন কিন্তু শারীরিকভাবে সুস্থ থাকুন। সেটা সম্বন্ধে এখন সন্দেহ দেখা দিয়েছে। গলার রগগুলো কীরকম ফুলে যায় দেখেছো কথা বলার সময় আর কি, চোখ টোক বিস্ফারিত হয়ে যায়, আর মানে আবোল তাবোল কথা বলেন, এক ছটাক প্রমাণ ছাড়া নানা রকম দোষারোপ সকলের বিরুদ্ধে করেন। এইসব থেকে মনে হচ্ছে যে উনি একেবারে মানে শেষ সীমায় পৌঁছেছেন, নৈরাশ্যের শেষ সীমায় পৌঁছেছেন। এখন প্রাণপণ চেষ্টা করছেন যাতে উনি চালিয়ে যেতে পারেন। স্যার, শেষ প্রশ্ন থাকছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য দিয়ে। তিনি বলেছেন যে 4 মে যেদিনকে ভোটের রেজাল্ট, সেদিনকেই শেষ মুহূর্তে শেষ হাসিটা কে হাসবে গোটা বাংলা দেখবে। আমরা লড়াই ছাড়া ময়দান ছাড়বো না, কি বলতে চান? না, লড়াই তো উনি করছেনই। এই যে ঘুরে ঘুরে ইলেকশন কমিশন এবং বিজেপি, অন্যান্য নানা রকম দল, তার মধ্যে এমিম বা হুমায়ুন কবিরের মতন সাম্প্রদায়িক দলও আছে, সকলের সম্বন্ধে যেরকম নোংরা বিষোদ্গার করছেন, লড়াই তো উনি করছেনই। উনি যেটা পারছেন না সেটা হলো খুনোখুনি। এই খুনোখুনিটা উনি এতে পুলিশের ভয়ে, কেন্দ্রীয় বাহিনীর ভয়ে পারছেন না। আশা করছেন যে 4টা হয়ে গেলে উনি যদি বৈতরণী পার হয়ে যান তাহলে তখন খুনোখুনি করবেন। কিন্তু নির্বাচন কমিশনের মধ্যেই বলে দিয়েছি যে পুলিশ তখনই চলে আসছে না। অতএব ওই বেলেঘাটার অভিজিৎ সরকারকে যেরকমভাবে হত্যা করা হয়েছিল সেরকম করা হবে কি না সেটা দেখার কথা আর কি। তো স্বাভাবিকভাবে 4টা মেতে শেষ হাসি কে হাসবে সেটার জন্য আমরা সবাই তাকিয়ে আছি। আমরা চাই যে এই শেষ হাসিটা নির্ধারিত হোক যে যথাযথ নির্বাচনের মাধ্যমে, গুন্ডামির মাধ্যমে নয়।